এদিকে এবার জুমার পরেই সেনা প্রধান ওয়াকারের নির্দেশে সেনাবাহিনীর বিশেষ সৈন্য নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা। ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনূস। মহাবিপদে পড়েছেন উপদেষ্টা মাহফুজ এবং তার সমন্বয়করা। দর্শক, সারা দেশে কী ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিয়ার সেল এবং বুলেট নিক্ষেপ করেছিল, আমাদের শত সহস্র শিক্ষার্থী আহত হয়েছে, আমাদের অনেক বোনেদের রক্ত ঝরেছে, আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। আপনারা কোনো গ্যাগের প্রধান হন তাহলে তো একটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন। তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে খেলা যে কত তাড়াতাড়ি ঘোরে তার প্রকৃত উদাহরণ এই বাংলাদেশ। এবার উপদেষ্টাদের লক্ষ্য করে গণধোলাই দেওয়া হচ্ছে। কালকে উপদেষ্টা মাহফুজ আলমকে টিপ করে মাথায় বোতল ছোড়া হলো এবং উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে ভুয়ো ভুয়ো স্লোগান তোলা হলো। এই উপদেষ্টা মাহফুজ আলম দিনের পর দিন ভারত বিরোধী মন্তব্য করেছেন। এমন এর মন্তব্য নিয়ে ভারতকে অফিসিয়ালি স্টেটমেন্ট অব্দি দিতে হয়েছে ঠিক 3 মাস আগে। আর 3 মাস পরে বাংলাদেশের জনগণ এই উপদেষ্টাকে ঘিরে ধরে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছেন। উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন। তার ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য কিনা, ক্ষমা চাওয়াটা সঠিকভাবে হয়েছে কিনা, তার ক্ষমা চাওয়াটা আমি কিভাবে দেখি, তার ক্ষমা চাওয়ার মধ্যেও কোনো ঘাবলা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, এর মধ্যেও সূক্ষ্ম থ্রেট আছে কিনা, এটা একটু খুঁজে বের করার চেষ্টা করবো। দর্শক, সামাপ যদি বলি, উপদেষ্টা মাহফুজ আলম যে ক্ষমা চেয়েছেন এটা গ্রহণযোগ্য নয়। কারণ তিনি ফৌজদারি অপরাধ করেছেন, তিনি আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন, তিনি শিক্ষক শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের পেটানোর বৈধতার কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন। সেটা তো ক্ষমা হয় না। তিনি স্পষ্টভাবে শপথ লঙ্ঘন করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে। এই মুহূর্তে দেশের স্থিতিশীলতা নেই বললে চলে। এবং আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে যথেষ্ট কথা আমি এর আগে বলেছি। বাংলাদেশের ভূখণ্ড যে এখন নিরাপদ নয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন। তার ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য কিনা, ক্ষমা চাওয়াটা সঠিকভাবে হয়েছে কিনা, তার ক্ষমা চাওয়াটা আমি কিভাবে দেখি, তার ক্ষমা চাওয়ার মধ্যেও কোনো ঘাবলা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, এর মধ্যেও সূক্ষ্ম থ্রেট আছে কিনা, এটা একটু খুঁজে বের করার চেষ্টা করবো। দর্শক, সামাপ যদি বলি, উপদেষ্টা মাহফুজ আলম যে ক্ষমা চেয়েছেন এটা গ্রহণযোগ্য নয়। কারণ তিনি ফৌজদারি অপরাধ করেছেন, তিনি আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন, তিনি শিক্ষক শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের পেটানোর বৈধতার কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন। সেটা তো ক্ষমা হয় না। তিনি স্পষ্টভাবে শপথ লঙ্ঘন করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে, এবং তিনি 2 দিন পর পর যে ক্ষমা চান, এটা কোনো মন্ত্রীর পদমর্যাদায় কোনো ব্যক্তির জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে না। তার মানসিক স্থিরতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, তিনি বুঝতে পেরেছেন যে তার পথ চলে যাবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভিসি সবাই যেরকম খেপেছে তাতে ওই পদে থাকাটা তার কঠিন হবে। এজন্য তিনি চালাকি করেছেন। এই যে ক্ষমা চেয়েছেন এটাও চালাকি, স্রেফ চালাকি অথবা বাটপারি বলতে পারেন। এর মধ্যে কোনো আন্তরিকতা নেই। প্রকৃত অর্থে অনুতপ্ত হওয়া বলতে যা বোঝায় এটা এখানে নেই। আমি আসছি সেদিকে। দর্শক, পদ বাঁচাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বা তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দ্যাটস ইট। কারণ তারা সবাই আজকে বোতল বোতল স্লোগান দিয়েছে। এই বোতল বোতল স্লোগান না দিলে মাহফুজ নরম হতেন না বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এভাবে দুঃখ প্রকাশ করতেন না। বোতল বোতল স্লোগানের ফলেই হয়েছে। কিন্তু শিবিরের কাছে ক্ষমা চাননি। শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ শিবিরকে আমৃত্যু আঘাত করার হুমকি দিয়েছে। এখন এখন বলবেন যে পোস্ট ডিলিট করেছে, ডিলিট করা মানেই ক্ষমা চাওয়া না। ডিলিট করা মানে ক্ষমা চাওয়া না। ডিলিট করা মানে অপরাধ ঢাকার চেষ্টা করা, অপচেষ্টা করা, এবং সেটা তিনি পারেন নাই। এবং এই যে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে দুঃখ প্রকাশ করা, সেখানেও কিন্তু মাহফুজ আলম যথেষ্ট জালিয়াতি করেছেন। একটি দলের দিকে ইঙ্গিত করেই কথা বলেছেন, এবং তিনি এখানে উদারতার পরিচয় দেখাতে পারেননি। যে শিক্ষার্থী পানির বোতল মেরেছে, নিছক আনইনটেনশনালি, কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, একটা নিরীহ শান্ত বাচ্চা ছেলে,
সেই ছেলেকে ক্ষমা করার বা এই ঘোষণা দিতে পারতেন, কিন্তু এখানেও ইন্ধন আছে কিনা তিনি নিজেই তো বলে দিয়েছেন যে এটা শিবির করেছে, এখন আবার ইন্ধন আছে কিনা তদন্তের দাবি কেন করছেন? মানে এক এক সময় এক একটা, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, পানির বোতল খেয়ে একটা, পানির বোতল খাওয়ার পর একটা, তাহলে আমরা কোনটাকে সঠিক হিসেবে ধরবো? কালকে সকালে যে আবার আমৃত্যু আঘাতের হুমকি দিবে না, তার গ্যারান্টি কি? মানে এই উপদেশটাকে আমি পদে রাখার পক্ষে নই। দর্শক, আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট হবে কিনা, সন্তুষ্ট হওয়া উচিত নয়। আর হুইজ মাহফুজ, তিনি ডিল করবেন কেন? একটা বেয়াদব ছেলে কেন এই শিক্ষক শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরদের সাথে ডিল করবেন? আর কোনো শিক্ষার্থী নেই, উপদেষ্টা নেই। মাহফুজ লিখেছে, তার ভেরিফাইড আইডিতে লিখতে দেখি না, কারণ কি জানি না যে আবার সবসময় কমেন্ট বক্স, মাহফুজ কমেন্ট বক্স অফ করে লিখেন এবং বট রিয়াক্ট নেন টাকা দিয়ে, কারণ তাকে কেউ ভালো রিয়াক্ট দেয় না, তার অনুসারী 2-4টা বট। এনসিপির নেতারাও এখন তার পক্ষে অনেকে বলতে সাহস পায় না, জনরোষের ভয় দেখলে কিনা বোতল বোতল স্লোগান দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা বিচার করবেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, তুমি চুপ করো, এটা শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, তোমাকে চালাকি করে আসার দরকার নেই। আরও যুক্ত থাকবেন ইউজিসি কর্তৃপক্ষ। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা এবং সম্মুখ সারির নেতৃত্বে দেওয়া জাবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধান আসতে আমি ভিসি স্যার অন্যদের সাথে বসেছিলাম। তুমি বসেছিলা শিবিরকে কিভাবে দায়ী করা যায় পরিকল্পিতভাবে, এজন্য শিবিরকে আন্দোলন থেকে দূরে সরাতে। তোমার কথাবার্তা পরবর্তী কার্যক্রমে সব স্পষ্ট। আই এম সরি যে এভাবে কথা বলতে হচ্ছে। গত পরশু রাত্রে যখন এসব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয়, তখন তাদেরকে আমি গতকাল রাত 9টায় আমার বাসায় আসার আমন্ত্রণ জানাই, কিন্তু গতকাল সকালে তারা আন্দোলন নামেন এবং যমুনার কাছাকাছি পৌঁছে যান। কাল দুপুর থেকেই ভিসি স্যারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম, ভিসির সাথেও বেয়াদবি করেছে। আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ক্ষমা চাইবেন কিনা। ভিসির সাথে আলাদাভাবে, শিক্ষকদের কাছে আলাদাভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। স্যারকে ডেকে যে ক্যামেরার সামনে, স্যার সরি, প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইবে। ছাত্র শিক্ষকের পা ধরলে কিছু আসে যায় না, মন্ত্রী তাতে কোন চাটের বাল? ওরকম মন্ত্রী আর নির্বাচিত মন্ত্রী নাকি? নির্বাচিত মন্ত্রী হলে আলাদা একটাই থাকে, যেটা নির্বাচন করে এসেছে। নির্বাচন করলে ভোট পাবে মাহফুজ, মেম্বার হতে পারবে। কাল দুপুর থেকে ভিসি স্যারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত রাতে 1 ঘন্টা ধরে 3টা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সাথে কাকরাই মরে যাই। সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে 50 মিটার দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি ভিসি স্যারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা বলবো। একটা গ্রুপ, এইটাই বিভাজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয়, সেখানে একটা গ্রুপ, মানে ওই আন্দোলনকারীদের শিবির ট্যাগ দেওয়ার একটা জায়গা রেখেই দিচ্ছে। এটাই হচ্ছে বাটপারি। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা বলা শুরু করি। প্রগণিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের পারাবারি অথবা স্ব উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। অথচ আমরা দেখেছি তিনি রাগ হয়ে কি বলেছেন। একটা পর্যায়ে আমরা তার আলোচনা ফাঁস হয়েছে, এই যে পিটিয়েছে শিক্ষকদের, নারী শিক্ষার, মানে এটা ন্যায্যতা নাকি হয়ে গিয়েছে। তদন্তের কথা বলতে তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন এবং কার মদদে এবং অন্তর্গতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেবে। একটা সিম্পল কাজ, এবং এটাকে শিক্ষার্থীরা বোতল বোতল বলে সারাদিন স্লোগান দিয়েছে। আজকে এটাকে তদন্তের কথা বলছেন, অথচ উন্নত মানসিকতার হলে ওটাকে ক্ষমা করে দিতেন, মানে চেষ্টা মানসিকতার। আর এর অর্থ কি? ওই ছেলেকে গ্রেপ্তার করা হবে, এবং আমি আশঙ্কা করছি ওই ছেলেকে স্লো পয়জনিং করা হয় কিনা, কারণ আমির তো আঘাতের কথা বা একেবারে, আর ওই ছেলেকে তো শিবির মনে করে, শিবির হোক বা না হোক, মাহফুজ মনে করে শিবিরটা আগেই বলেছে। অর্থাৎ ওই ছেলের জীবন নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি। এবং মানবাধিকার কর্মীগুলো আশা করি যদি ওই ছেলে গ্রেপ্তার হয়, রিমান্ডে কি হয় বা এগুলোর প্রতি সূক্ষ্ম নজর রাখবেন। এটা হাসিনার আমল নয়। তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম, তখন স্যারদের সাথে আমার হতাশা ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতচকিত হয়ে গিয়েছিলেন। গত 1 সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম যে এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করছে, তার আগে আবার ন্যায্যভাবে অনুমান প্রকাশ করেছে। আরে বেটা, হুমকি দিয়েছো তো তুমি বলেছো যে আমি তো আঘাত করবো, 52 বছরের চাইতেও করুণ পরিণতি ভোগ করাবো। আমি তো আঘাতের কথা কে বলেছে? আর কোথাকার কি শিবির হুমকি দিয়েছে? একটি দল বলতে কি বুঝো এটা বুঝি না, নাম বলতে সাহস পাও না কেন? কেউ শিবিরে কেউ হুমকি দেয় নাই। যেসব আইডি থেকে, কোনো শিবির আইডি বা জামাত আইডি থেকে মাহফুজকে যদি হুমকি দেওয়া হয়, ওটা মাহফুজের বট ফোর্সের ক্রিয়েট করা আইডি। আমরা দেখেছি সাদিক কায়েমের ছবি ব্যবহার করে, আল্লামা সাইদি, নিজামী, গোলাম আজমের ছবি ব্যবহার করে নতুন নতুন আইডি খুলছে, তারা বিভিন্ন জায়গায় গালাগালি করে। এগুলো মাহফুজদের বট ফোর্সের কাজ, খুঁজে বের করে। শিবিরে কেউ তাকে হুমকি দেয় নাই, বরং শিবিরের ছেলেরা, ফরহাদ সহ শিবিরের নেতৃবৃন্দ মাহফুজের পাশে দাঁড়িয়েছে, বোতল নিক্ষেপের প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি। তারপর আবার একটি দলকে আমি আঘাত করার হুমকি তুমি দিয়েছো, তুমি সেটার জন্য কি দুঃখ প্রকাশ করেছো? করো নাই। আমার বক্তব্য ছিল আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো। আমি চেয়েছিলাম জবির আবাসন সমস্যার জন্য দ্রুত সমাধান। পরবর্তী 50 মিটার দূরত্বে আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করি। আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সাথে একত্রতা দাবি পূরণের রোডম্যাপ পুলিশ আমরা বিষয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন। জবির শিক্ষার্থী শ্রদ্ধা শিক্ষকদের উপর পুলিশ হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি। জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য। আশা করি বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠানে দ্রুত একটি যৌক্তিক ফলপ্রসূ সমাধানে আসবেন। জবি থেকে জুলাই গণঅভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন।
এখানে একটা বিষয় আছে যে আন্দোলনকারীদের মধ্যে যে বিভাজন তৈরি করা, যে শিবিরকে আলাদা করো, এই জায়গাটা থেকে মাহফুজ পিছু হটেছেন। কিন্তু ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, আবার ঘুরে ফিরে মাহফুজ নিজের অবস্থানই জাস্টিফাই করেছেন। আরে নিজের অবস্থান জাস্টিফাই করলে কি ক্ষমা চাওয়া হয়? কিসের ক্ষমা চাওয়া? এটা তো ক্ষমা চাওয়ার নাম একটা ফাজলামি। জবির ভাই বোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি এই বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। এর মানে এখানে ওই একক ব্যক্তি বা গোষ্ঠী মানে শিবিরের অন্তর্ঘাতমূলক, মানে শিবিরবাদ, আমরা আছি তোমাদের সাথে, এই বাটপারি করেছে এখানে, বুঝতে পারছেন? ওই একক গোষ্ঠী ব্যক্তি মানে এই ধরনের ফাজলামি, এই ধরনের ট্যাগ মাহফুজের ওটা খাসলত, ওর শরীর ইনজেকশন দিয়ে এটা ঢুকিয়ে দিয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সাথে পাবেন, তোমাকে আর কেউ ডাকবে না। পুনশ্চ গতকাল রাতে এসে আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম রাতে জোরপূর্বক যাবে শিক্ষার্থী সরানো যেন না হয়, তাদের উপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয়। আবার সুমতি হোক, ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই। আবার সুমতি হোক, এটা কাকে মিন করেছেন? হুমকি কিন্তু আবারও আছে মাহফুজের, বুঝতে পেরেছেন? ওই ছেলের প্রতিও হুমকি আছে যিনি বোতল মেরেছেন, আবার সামগ্রিক হুমকিও আছে, আবার শিবিরকে আলাদা করে তাদের প্রতি ট্যাগও আছে। এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে দেশের স্থিতিশীলতা নেই বললে চলে। এবং আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে যথেষ্ট কথা আমি এর আগে বলেছি। বাংলাদেশের ভূখণ্ড যে এখন নিরাপদ নয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই রাখাইনদেরকে মানবিক করিডোর দেওয়ার নামে যে ধরনের ষড়যন্ত্র পুরো দেশের মধ্যে এবং দেশের বাইরে, দেশের অভ্যন্তরে দালালরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, পশ্চিমা দালালরা ষড়যন্ত্র করছে, সব মিলিয়ে দেশের ভূখণ্ড যথেষ্ট হুমকির মুখে পড়ে গেছে। মির্জা আব্বাস সাহেব এটাই তিনি বুঝিয়েছেন। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা। আমি দেখছি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি এই কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝি না। যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেখেন, এই কথাগুলো আমি গত 1 মাস যাবৎ প্রতিনিয়ত বলে আসছি। সেন্ট মার্টিন বন্ধ কেন? সাজেক বাংলাদেশের পর্যটকদের জন্য অন্যতম একটা দর্শনীয় স্থান। পাহাড়ের চূড়ায় সেই সাজেককে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা হুমকির মুখে। এরপর মাননীয় তথ্য উপদেষ্টা, বোতল উপদেষ্টা যাকে বলা হয় এই মুহূর্তে, সান্ডা উপদেষ্টা আপনাদের মাহফুজ আলম, তিনি ভারতের একটা অংশ, বাংলাদেশের অংশ জুড়ে একটা নতুন ম্যাপ দিয়েছিলেন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং কয়েক ঘন্টা ব্যবধানে তিনি স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতির যে অর্গান বলেন বা মেরুদণ্ড বলেন, চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানির কাছে কেন নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিতে হবে? বাংলাদেশে কি এর আগে কেউ নিয়ন্ত্রণ করেনি? এটা নিয়ে আমি সন্ধ্যাবেলা যে ভিডিও আপলোড দিয়েছিলাম গতকাল, সেটাতে বলেছি। বিএনপির যে শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক, ধরতে গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, তারা কিন্তু এই ধরনের কথা বলছে না। যদিও করিডোর ইস্যুতে দু একটা কথা তারা বলেছে, তবু তাদের কথার প্রতি ভরসা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে সবকিছু মিলে বিএনপির উচিত এই মুহূর্তে, যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান বর্তমানে রাজনৈতিক দল, আওয়ামী লীগের চ্যাপ্টার তো ক্লোজ করে দিয়েছে বর্তমান সরকার, সেটা কতদিন ক্লোজ করে রাখতে পারবে সেটা দেখার বিষয়। সুতরাং এই মুহূর্তে বিএনপির উচিত সর্বোচ্চ ভূমিকা রাখা এবং বাংলাদেশের ভূখণ্ড স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে রাজপথে নামা। এখন সময় নির্বাচনের জন্য না, এখন সময় দেশ রক্ষা করার। দেখেন, এই সরকার নির্বাচন দেবে না এটা মোটামুটি নিশ্চিত। তারা যে -2 ফর্মুলার দিকে আগাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। তাদের আচার আচরণ, ব্যবহার, তাদের চালচলন, তাদের কর্মকাণ্ড সবকিছু মিলে যদি আপনারা এখনো দ্বিধার মধ্যে থাকেন বা আপনারা এখনো বিশ্বাস করতে দ্বিধাবোধ করেন যে না, এই সরকার আদৌ বাংলাদেশের ভালো চায়। আচ্ছা, একটা জিনিস আপনারা বলেন তো, কোন দেশ কোন পরাশক্তিকে ডেকে নিয়ে আসে ছেদে ধরা খাওয়ার জন্য? ডক্টর ইউনূস সেটাই করছেন। তিনি যে ডিপ স্টেটের অন্যতম প্রধান দালাল, সেটা তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন। গতকালকে রাতে নাকি আমাদের যে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, মার্কিন নাগরিক, তাকে নাকি সেনাবাহিনীর কোন এক জুনিয়র লেভেলের অফিসার থাপড় মেরেছে এই মানবিক করিডোর ইস্যুতে। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যে সোর্স থেকে তথ্য পেয়েছি মোটামুটি সত্যি। উনি খুব সত্য কথা সবসময় আমাকে বলেছেন ইতিপূর্বেও। তো ভাই, আপনাদেরকে বারবার বলছি, আপনারা আমাকে কমেন্টে জানান আওয়ামী লীগ কেন প্রস্তুতি নিচ্ছে না, আওয়ামী লীগ কেন নির্দেশনা দিচ্ছে না। ভাই, বাংলাদেশটাকে আওয়ামী লীগের একার? আওয়ামী লীগের 40% সমর্থককে শুধুমাত্র বাংলাদেশে বসবাস করে? আলো বাতাস মাটি পানি কি সব শুধু আওয়ামী লীগের লোকজন খায়? আপনারা খান না? আপনাদের দায়িত্ব নেই?
আপনাদের দায়বদ্ধতা নাই দেশের প্রতি? তো দেশকে যদি ভালোবাসেন তাহলে শুধু আওয়ামী লীগের অপেক্ষা করতে হবে না, আপনারা রুখে দাঁড়ান, আপনারা কথা বলেন, আপনারা রাস্তায় নামেন প্রয়োজনে। শুধু একটা দলের উপর সব দায়িত্ব সঁপে দিলে সেটা কখনো সফল হবে না। এই কিঞ্চিত ধারণাটুকু, এই কিঞ্চিত জ্ঞানটুকু আপনাদের মধ্যে উদয় হওয়া উচিত। ভালো থাকবেন, এখনো সময় আছে, দেশ রক্ষা করেন, নইলে পরবর্তী প্রজন্মকে জবাবদিহি করতে হবে। যখন পরবর্তী প্রজন্ম আপনাদেরকে প্রশ্ন করবে যে মাতৃভূমি যখন সংকটে পড়েছিল তখন তোমার ভূমিকা কি ছিল, তখন আপনার সন্তানকে, নাতি নাতনিকে সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তখন মুখ লুকিয়ে লজ্জায় মাথা নিচু করতে হবে। আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিয়ার শেল এবং বুলেট নিক্ষেপ করেছিল, আমাদের শত সহস্র শিক্ষার্থী আহত হয়েছে, আমাদের অনেক বোনেদের রক্ত ঝরেছে, আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। আপনারা কোনো গ্যাংয়ের প্রধান হন তাহলে তো একটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন। তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে আমরা করতেছি তো। ঘটনা এখানে আপনার সান্ত্বনা। আপনারা যে ফার্স্টে ক্লিপটা দেখলেন এটা তো শুধুমাত্র শুরু। এটার যে আগুন লাগছে বর্তমান চারিদিকে, মানে ঢাকা শহরে আপনার ঢাবির শিক্ষার্থীরা যেই আগুনটা জ্বালাইতেছে বর্তমান ঢাকা শহরে, এটার মূল কারণ কি? আসলে কেরোসিনটা ঢাললো কে? আসুন সবার আগে সেই কেরোসিন ঢালার অডিও ক্লিপটা আমরা শুনে আসি মাহফুজের। যেই অডিও ক্লিপকে কেন্দ্র করে আজকে এই অবস্থা বা তাকে বোতল মারছে, তারপরে বাকি কথা বলতেছি। কি বললাম আপনাদের জন্য ন্যায্য পরিস্থিতি আপনাদের আজকে মাইক আপনি দেখেন আমি একজন মন্ত্রী, তুমি মন্ত্রী, আপনাদের ছাত্ররা ন্যায্য পরিস্থিতি আপনাদের মাইক খাওয়া ওই ধরনের ছাত্র আমার দরকার নাই, আমরা ফাইন্ড আউট করে বাইর করে আমাদের দায়িত্ব। আমি বলছি আপনাকে বলি কেমন আছে আচ্ছা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো ক্যাডার আপনি বের করেন, এরা মাস আমরা করবো এটা এটা শুরু আমি শুরু করবো আমি কোথায় একসাথে করছে, একসাথে কিভাবে ভুয়া স্লোগান দেওয়া হয় আমরা এটাকে ডিসপার্স করেন। এবং আমি ব্যক্তিগতভাবে সরি, কারণ আমি নিয়ে এসে করছি স্যারের সরি শুনবে না। আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদের ব্যর্থতার জন্য আপনাদেরকে দায়ী নিতে হবে এবং যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে শাস্তি ব্যবহার করে। আচ্ছা আমরা করতেছি তো। আপনারা শুনলেন তো তার অডিও ক্লিপটা। মানে আপনার দাবির যে শিক্ষকরা তারা মাহফুজকে ম্যানেজ করতে যায় বা শান্ত করতে যায়, কিন্তু তাদেরকে চরম পরিমাণ অপমান করে। এই অডিওটা আপনার দীর্ঘ মেধি ক্লিপ, মানে মোটামুটি আপনার প্লাস 40 মিনিট কিংবা 35 মিনিট। আমি এটাকে ছোট করে আমি আপনাদেরকে কিছু অংশ শোনাইলাম মাত্র। আর এটাকে কেন্দ্র করেই আপনার ঢাবির শিক্ষার্থীরা তারা চরম পরিমাণ খেপে যায়। এখন কথা হচ্ছে এখানে কি বিষয়টা আপনার শান্ত হয়ে গেছে না ভাই? আপনারা বা আপনাদেরকে আমি একটু 1 মিনিটের বিএনপির রিজভী সাহেবের একটা বক্তব্য শোনাবো। আপনারা কোনো গ্যাংয়ের প্রধান হন তাহলে তো একটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে যারা এই কাজটি করছে। সবগুলো নেই, বেশ কয়েকটি। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে, যে ফিলোসফিতে বিশ্বাস করে ওইটা ইমপ্লিমেন্ট করে। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করে ভাইস চ্যান্সেলর, ওটা তার ব্যক্তিগত। কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন, উনি তো শিক্ষক, উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে। তিনি
বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন, কিন্তু উনি যদি রত হয়ে যান, উনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার কাজে নেমে যান, তাহলে বিশ্ববিদ্যালয় কখনোই শান্তিপূর্ণ হবে না, কখনোই। রিজভী সাহেবের বক্তব্য হচ্ছে স্পষ্ট, মানে তিনি একটু আকার ইঙ্গিতে একটু বুঝিয়ে দেবেন যে এনসিপির যে সরকার তারা শুধু আপনার নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে কাজ করতেছে, আর আদার্স যারা বা যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদেরকে বাস দিচ্ছে। তারা জাহান্নামে যাক দেখার বিষয় না, শুধু এনসিপির ভিতরে যে সমস্ত মাস্টার মাইন্ডরা আছে বা মাস্টার মাইন্ডকে ঘিরে আশেপাশে যে বাজার আছে তাদেরকে নিয়েই এনসিপি থাকতে চায়। আদার্স যে বাজারে আসুক তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে না। এখন আসুন আপনাদেরকে আমি দাবির একটা ছাত্রর বক্তব্য শোনাই। মাহফুজ সাহেবের কাছে দেওয়ার চেষ্টা করছি যে আপনাকে আরো বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে। না, দুইটা ঘটনা একসাথে আমরা আমাদের উপর যে টিএসএল নিক্ষেপ করা হয়েছে সেটা সম্পূর্ণই তাদের জায়গা থেকে একটি দায়িত্বশীল জায়গা ছিল না। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম, আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিএসএল এবং বুলেট নিক্ষেপ করেছিল, আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে, আমাদের অনেক বোনেদের রক্ত ঝরেছে, আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। কিন্তু বোতলের যে বিষয়টা ছিল সেটা ছিল একটা শিক্ষার্থীর অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ ছিল। দুটো জিনিস কখনোই এক হতে পারে না। যতদিন পর্যন্ত আমাদের দাবি, আমার কথা হচ্ছে যে এই ভাইটি বললো যে আমরা যখন নাকি শেখ হাসিনার পতনের জন্য আমরা রাস্তা নেমেছিলাম তখন পুলিশ বাহিনী আমাদের উপর টিএসএল নিক্ষেপ করছে, বম ফালাইছে, এটা করছে সেটা করছে, কিন্তু আপনার এই দাবির শিক্ষার্থীদের কিন্তু একই কাজ করছে মাহফুজ বা এই অন্তর্বর্তীকালীন সরকার। বুঝতে পারছেন? তাহলে এই ভাইটি শেখ হাসিনাকে স্বৈরাচার বললো, তাহলে ভাইটির কাছে আমার প্রশ্ন, ভাই তাহলে স্বৈরাচার তো এই এনসিপির পার্টিও, এই এনসিপির পার্টি তো একই পথে হাঁটতেছে, মানে একই সমীকরণে যদি আওয়ামী লীগ স্বৈরাচার হয় তাহলে তো ওনারও স্বৈরাচার। ভাই ওনাদেরকে কেন স্বৈরাচার বলতেছেন না? কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? বলেন, ডিরেক্ট সরাসরি কথা বলেন ভাই। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই ছিল আপনার উপদেষ্টা মাহফুজের কর্মকাণ্ড। এখন নিজেরাই দেখবেন নিজেদের গোশত ছিঁড়ে খাবে, শরীরের মাংস ছিঁড়ে খাবে, কারণ বাংলাদেশে শুরু হয়ে গেছে সার্কাস পার্টি। এই সার্কাস পার্টিটা দেখবেন মানে কে কার আগে সার্কাস দেখাবে এটা নিয়ে তারা চরম পরিমাণ প্রতিযোগিতা, লুটপাটের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, দখলদারিতার মনে করেন প্রতিযোগিতা, কে কোন চেয়ারে বসবে এটা নিয়ে মনে করেন প্রতিযোগিতা। মানে বর্তমান এই এনসিপির পার্টি সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছে হচ্ছে মুখে মধু আর চালে কদু, মানে মুখের মধু দিয়ে বর্তমান সাধারণ শিক্ষার্থীদের ভেজানোর চেষ্টা চালাচ্ছে আর চালে কদু তলে ঠিকই দিয়ে দিচ্ছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই ছিল উপদেষ্টা মাহফুজের বদলের কাণ্ড। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খেলা যে কত তাড়াতাড়ি ঘোরে তার প্রকৃত উদাহরণ এই বাংলাদেশ। এবার উপদেষ্টাদের লক্ষ্য করে গণধোলাই দেওয়া হচ্ছে। কালকে উপদেষ্টা মাহফুজ আলমকে টিপ করে মাথায় বোতল ছোড়া হলো এবং উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে ভুয়ো ভুয়ো স্লোগান তোলা হলো। এই উপদেষ্টা মাহফুজ আলম দিনের পর দিন ভারত বিরোধী মন্তব্য করেছেন, এমন এর মন্তব্য নিয়ে ভারতকে অফিসিয়ালি স্টেটমেন্ট অব্দি দিতে হয়েছে ঠিক 3 মাস আগে। আর 3 মাস পরে বাংলাদেশের জনগণ এই উপদেষ্টাকে ঘিরে ধরে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছেন এবং মাথায় টিপ করে বোতল ছুড়ছেন। এই উপদেষ্টা স্বপ্ন দেখেছিলেন বৃহত্তর বাংলা গড়ার, যেখানে বাংলাদেশের সঙ্গে তিনি ম্যাপ প্রকাশ করে দার্জিলিং, কুচবিহার এবং এই যে বাংলার একাধিক রাজ্যকে জুড়ে বৃহত্তর বাংলা গড়ার ডাক দিয়েছিলেন এই উপদেষ্টা। কখনো মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রশ্ন করেছেন, কখনো মুক্তিযোদ্ধাদের নিয়ে আগত মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করেছেন এই উপদেষ্টা। আর আজকে সেই উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ, স্লোগান এবং মাথায় টিপ করে বোতল ছুড়ল বাংলাদেশের বিক্ষিপ্ত জনতা। তবে কারণটা কি? যদি কারণ আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ক্ষমতার লোভ এমন একটা লোভ যা এখন বাংলাদেশের এই ছাত্র নেতাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের ছাত্র নেতারা নতুন একটি দল তৈরি করেছেন, এই এনসিপি। এই নতুন দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি কারুর মধ্যে কোনো বনিবনা হচ্ছে না। অর্থাৎ এই ছাত্ররা প্রথম থেকেই ভেবেছেন বাংলাদেশের শেখ হাসিনা পর্বকে শেষ করার পিছনে কেবলমাত্র ছাত্ররাই দায়ী, ছাত্ররাই আছেন। একের পর এক বাকি রাজনৈতিক দলের অবদানকে কার্যত উপেক্ষা করেছে এই ছাত্র নেতারা। আর এখন যে সংগ্রামের পথে ছাত্র নেতারা নতুন করে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখছেন, সেই যাত্রা পথে তাদের পাশ থেকে সরে যাচ্ছে জামাতও। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য করেছেন, বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। তাদের সহযোগী একটি মাত্র দল জামাত, সেই জামাতও এখন এই ছাত্র নেতাদের প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন এবং এটাই হয়তো ভবিতব্য ছিল। বাংলাদেশের এই যে সংগ্রাম, যে জুলাই আন্দোলন যাকে আখ্যা দেওয়া হয়, যা আমেরিকার ডিপ স্টেটের টাকায় সংগঠিত হয়েছে বলে একাধিক বিশেষজ্ঞদের ধারণা, সেই আন্দোলন ছাত্ররা ছিল শুধুমাত্র একটা মুখ,
পিছন থেকে খেলাটা তো অন্য জায়গা থেকে হয়েছে, কিন্তু ছাত্ররা ভাবেন শুধুমাত্র ছাত্রদের দেখে সাধারণ মানুষ এগিয়ে এসছে। আসলে সরকারের বিপক্ষে সাধারণ মানুষ যদি কাতারে কাতারে এগিয়েও আসে, তবুও সরকারকে উৎখাত করা কিন্তু সম্ভব নয় যতক্ষণ না আন্তর্জাতিক শক্তি সেই আন্দোলনকে পিছন থেকে ঠেলাঠেলি করে। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অনেকেই আপনারা জানেন, বাংলাদেশের শেখ হাসিনা পর্ব শেষ হয়েছে ইউএসএইড এর টাকাতে। এমনকি সেই ইউএসএইড এর টাকা দিয়ে মানে জর্জ সরোজরা নরেন্দ্র মোদীকেও সরাতে চেয়েছিলেন এবং ভারতবর্ষের ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সে নিয়ে আমি একাধিক পর্ব বানিয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাহফুজ আলমকে বোতল ছোড়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক যে চরিত্র তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজ করে। এই মাহফুজ আলম ছিলেন হিজবুত তাহরিরের অন্যতম সদস্য। তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আপনাদের হয়তো মনে থাকবে জো বাইডেন প্রকাশ্যে মঞ্চে মোহাম্মদ ইউনুসকে স্টেজে তুলেছিলেন এবং প্রকাশ্যে মঞ্চে মোহাম্মদ ইউনুস আবার স্টেজে তুলেছিলেন এই মাহফুজ আলমকে, এবং তিনি এই মাহফুজ আলমের সঙ্গে আন্তর্জাতিক স্তরকে পরিচয় করে দিয়েছিলেন এই বলে তিনি হলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড। অর্থাৎ বুঝতেই পারছেন এই মাস্টার মাইন্ডের মাইন্ডে এবার বোতল ছোড়া হচ্ছে, তা আবার বিক্ষিপ্ত জনতা ছুটছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ছাত্রদের এই দিন সত্যি বোধহয় ঘনিয়ে এসছে। কারণটা কি? কারণটা বুঝতে হবে, কারা ছুড়লো সেটাও একটা প্রেক্ষাপট আছে। আপনারা জানেন বাংলাদেশের এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে মাহফুজ আলম যান। মাহফুজ আলম গিয়ে কি বলেন? তিনি তার ব্যক্তিগত এজেন্ডার কথা বলেন। এই ব্যক্তিগত এজেন্ডার কথা যখন বলা হচ্ছিল ঠিক তখনই তার মাথায় কিন্তু এই বোতলটা ছোড়া হয়। ধরে নেওয়া হচ্ছে জামাতের কোনো ছেলে বা জামাতের কোনো সমর্থক সেই বোতলটি ছুঁড়েছেন। কারণ কিছুদিন আগে এই বিক্ষোভ থেকে 3টে প্রধান স্লোগান কিন্তু শোনা গেছিল। কি শোনা গেছিল? শোনা গেছিল গোলাম আজাদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এমনকি সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। অর্থাৎ এই 3 নেতার নাম করে আওয়ামী লীগ বিচ্ছেদ মানে আওয়ামী লীগকে উৎখাত করার একটা স্লোগান সেই বিক্ষোভের জায়গা থেকে কিন্তু শোনা গেছিল এবং পরবর্তীকালে জানা গেছিল এই 3 নেতা হলো জামাতের কেন্দ্রীয় নেতা। অর্থাৎ ধরেই নেওয়া যায় জামাতপন্থীরা এই ধরনের স্লোগানিং করছিলেন এবং আওয়ামী লীগকে সরানোর জন্য বিক্ষোভের মধ্যে মিশেছিলেন। এবার প্রশ্নটা হলো সেই পার্টিকুলার জনবিক্ষোভে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না, এই রকম একটি কথাবার্তাও কিন্তু উঠেছিল। এই ছাত্র নেতারা তখন ভাবলো কি? সাধারণ মানুষ হয়তো ভাববে যদি ছাত্রদের আন্দোলন থেকে জাতীয়তা বিরোধী জাতীয় সঙ্গীত গাইব না এই ধরনের স্লোগান ওঠে, তাহলে মানুষ হয়তো আমাদের ভুল বুঝতে পারে। এর জন্য তারা সঙ্গে সঙ্গে জামাতকে দূরে সরানোর চেষ্টা করলেন। জামাতকে দূরে সরানোর জন্য তারা একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করলেন বিভিন্ন ফেসবুক প্রোফাইলে। মাহফুজ আলম নিজে একটি স্ট্যাটাস দিলেন, সেখানে তারা বললেন গণহত্যার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, ৭১-এর যুদ্ধের সময় যারা রাজাকারের ভূমিকা পালন করেছে তাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না, এই ধরনের কথাবার্তা বললেন। তার মা মাসে উদ্ধার করে দিলেন বাংলাদেশের জনগণ সেই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে। তিনি রেগে গেলেন। পরবর্তীকালে তিনি আবার একটা স্ট্যাটাস দেন যে যুদ্ধ অপরাধী রাজাকাররা ফ্যামিলি টানবেন না, পরিবারকে টানবেন না। আপনি দেখুন এই মাহফুজ আলমকে কিছুদিন আগে বাংলাদেশে সকলে মাথার উপরে কাঁধে করে এই দেশকে ঘুরিয়েছিল, সম্মান পাচ্ছিলেন সকলের দ্বারা, আর এখন স্ট্যাটাসে গিয়ে মা বোন উদ্ধার করে দিচ্ছে সাধারণ বিক্ষুব্ধ জনতা। অর্থাৎ জামাত এনসিপির সঙ্গে বাংলাদেশের ছাত্র দল যারা তৈরি করেছিলেন তাদের সঙ্গে এতদিন অব্দি যে বন্ধুত্ব রক্ষা করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে সেই বন্ধুত্বতে ফাটল এবং বাংলাদেশের এই ছাত্র দলের নেতারা ক্রমশ একা হয়ে যাচ্ছেন। খালি যমুনার সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যায়, আসলে মানুষের মনে যে এখনো আওয়ামী লীগের ভাবধারা তারা সঞ্চারিত করছেন সেইটুকু বোঝার ক্ষমতা এই ছাত্র নেতাদের নয়। আর রাজনৈতিক প্রাঙ্গণ আসলে কি জিনিস হয়তো এই ছাত্র নেতারাই বুঝতে পেরেছেন। হাসিনা বিরোধী আন্দোলনে এই ছাত্ররা হয়তো ছিলেন সামনের সারিতে, কিন্তু পিছনে জামাত ছিলেন, পিছনে হিজবুত তাহরির ছিলেন, পিছনে বিএনপি ছিলেন, একাধিক ছোট ছোট টুকরো আঞ্চলিক দলগুলো সাপোর্ট করেছেন। সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল সেই ছাত্র আন্দোলন। আর আজ দেখুন সরকার দখলের জন্য সেই ছোট ছোট দলগুলোই এখন নিজেদের মধ্যে সংগ্রামে আবদ্ধ। আন্তর্জাতিক স্তর কিন্তু এগুলোরই সুযোগ খোঁজে। কালকে আমেরিকার পক্ষ থেকে মুখ খোলা হয়েছে, সেখানে বলা হয়েছে তারা বাংলাদেশের এই কোন রকম গণতন্ত্রে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করা কেন, এই প্রশ্ন কিন্তু কালকে আমেরিকার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ এখন ক্ষমতা দখলের খেলায় কিন্তু নেমেছে। আর ঠিক এই জায়গায় ভারতবর্ষ পাল্টা অ্যাকশন নিতে শুরু করলো বাংলাদেশের বিপক্ষে। আপনারা জানেন অনুপ্রবেশকারী নিয়ে ভারতবর্ষের সরকার ভীষণ মাত্রায় বিরক্ত, কারণ মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকারীর সংখ্যাগুলোকে বাড়ানোর চেষ্টা করেছেন। গুজরাট থেকে কিছুদিন আগে 1000 জন বাংলাদেশিকে ওদেশে পাঠানোর বন্দোবস্ত করা হয়। আর এবার কি করা হলো জানেন? অভিনব কায়দায় কিছু অনুপ্রবেশকারীকে নাকি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই দাবি বাংলাদেশের মিডিয়া দাবি করছে। গুজরাট থেকে ফ্লাইটে করে কিছু জনকে নাকি কলকাতায় নিয়ে এসেছিল এবং কলকাতাতে বসিয়ে লঞ্চে বসিয়ে চোখ বন্ধ করে বাংলাদেশের সুন্দরবন এলাকায় তাদের নাকি বিএসএফ
ফেলে দিয়ে চলে এসছে। এই তিক্ত অভিজ্ঞতার কথা বাংলাদেশে গিয়ে শেয়ার করছেন একাধিক অনুপ্রবেশকারী, যাদের দাবি ভারতবর্ষে থাকতে দিতে হবে, কারণ ভারতবর্ষে থাকতে তারা গেছিলেন। এমনকি তারা এটাও বলছেন বিএসএফ অভিনব পদ্ধতিতে চোখ বন্ধ করে প্রথমে প্লেনে বসিয়ে কলকাতা এনেছেন এবং কলকাতা থেকে লঞ্চে বসিয়ে চোখ বন্ধ করে রাতের অন্ধকারে বাংলাদেশের সুন্দরবন নামক যে জায়গা আছে ঠিক সেখানে নাকি 75 থেকে 100 জনকে ফেলে রেখে দিয়ে চলে এসেছেন। অর্থাৎ এদের ভাষায় ভারতবর্ষ নাকি জোর করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশ ইন করিয়ে দিচ্ছেন। বাংলাদেশের যে সেনাবাহিনীর কর্তারা আছে তারাও প্রেস কনফারেন্স করছেন এবং প্রেস কনফারেন্স করে কখনো স্বীকার করতে পারছেন না যে আসলে বিএসএফ এই ধরনের কর্মকাণ্ড করেছে, কারণ এরা যদি প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা স্বীকার করেন তাহলে আসলে তারা অনুপ্রবেশ এই সমস্যাটারই প্রশ্রয় দিয়ে দেবেন, তা হয়তো তারা বুঝতে পারছেন। মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে দিল্লিতে একটি চিঠি লেখা হয়েছে, সেখানে বলা হয়েছে যতক্ষণ না অবধি এদের নাগরিকত্ব নিয়ে কনফার্ম হওয়া যাচ্ছে ততক্ষণ অবধি বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করবে না। এমনকি তারা বলছেন এর মধ্যে এমন কিছু রোহিঙ্গা ঢুকে আছে যাদের ভারতে রাখার হলো দায়িত্ব রাষ্ট্রসংঘের নিয়ম অনুসারে, কিন্তু তাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত সরকার। তবে মোহাম্মদ ইউনূসের এই চিঠিকে পাত্তা তো দিচ্ছেই না ভারত, উল্টে যেভাবে পাকিস্তানকে প্রত্যক্ষ মদত এই বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার দিয়ে গেছে তার পাল্টা অ্যাকশন নেওয়ার জন্য উঠে পড়ে এবার ভারত সরকার লাগলো এবং তারই প্রথম পদক্ষেপ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া। একদম ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে চোখ বন্ধ করে কোথায় নিয়ে গেল এরা বুঝতেই পারলো না, চোখ খুলে দেখলো বাংলাদেশে সুন্দরবনে পড়ে আছে। পরবর্তীকালে বাংলাদেশের থানায় এদেরকে রাখা হয়েছে এবং এদের বাড়িতে এদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। ভারত চাইলে অনেক কিছুই পারে, এবার হয়তো বোঝানোর সময় এই মোহাম্মদ ইউনূসকে সময় হয়ে গেছে এবং ভারত সরকার সেই পদক্ষেপে কিন্তু গ্রহণ করছে। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।